আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নাজমুল হোসেন শান্ত নিজের ওডিআই ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটা তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে গতকাল, এবং সেই সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে এবং প্রথমবারের মতো 2015 সালের পরে 3 ম্যাচের কোনো দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরও সিরিজটা জয়লাভ করেছে 2-1-এ। নাজমুল হোসেন শান্ত তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এবং স্বভাবতই এইরকম একটা ব্যাটিং কন্ডিশনে, এরকম একটা গরমের মধ্যে তিনি যে ইনিংসটা খেলেছেন সেটা তার ওডিআই ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর মধ্যে একটা। আরও একটা নিশ্চয়ই আয়ারল্যান্ডের সঙ্গে তার যে ইনিংসটা ছিল, যে 17 রানটা করেছিলেন তিনি ইংল্যান্ডে গিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে, সেই সেঞ্চুরিটার পাশাপাশি এটাকেও একদম পেডেস্টালের উপরের দিকে হয়তো তিনি রাখতে পারেন। নাজমুল শান্তর এই ইনিংসের বৈশিষ্ট্যটা আমাদের একজন সাংবাদিক রয়েছেন, খুবই ভালো স্পোর্টস নিয়ে লেখেন ইংরেজিতে, মোহাম্মদ জুবায়ের, তিনি ডিসক্রাইব করেছেন খুব সহজভাবে, ড্রাইভ, পুল, রিপিট। অর্থাৎ একেবারে নিজেকে সংযত রেখেছেন এই পুরো ইনিংসটাতে, এবং তিনি বুঝতে পেরেছিলেন উইকেটে আসার পরেই গতকাল যে এই ধরনের উইকেটে খুব বেশি ঝুঁকিপূর্ণ শট খেলার সুযোগ নেই। তিনি তার যে ফেভার্ড শটগুলো রয়েছে, সেফ জোনে খেলা শটগুলো রয়েছে, সেগুলোর উপরেই ফোকাসটা রেখেছিলেন। এবং নাজমুল হোসেন শান্তর রিসেন্ট ফর্ম নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। আসলে ওয়ানডে ফরম্যাটে তিনি ক্যাপ্টেন্সি হারানোর পর থেকে টানা 18-19টা ইনিংস ধরে তার কোনো 50 নেই, সেটা নিয়ে যে টেনশনটা ছিল সেই টেনশন কিন্তু তিনি দূর করে দিয়েছেন এই সিরিজের মধ্যেই তার প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ডের এগেনস্টে। দ্বিতীয় ওডিআইতেও বাংলাদেশ যদিও হেরেছে সেই ম্যাচটা, সেখানে ইনফ্যাক্ট জিতেছিল সেই ম্যাচটা, সেই ম্যাচেও নাজমুল হোসেন শান্ত একটা 50 করেছিলেন, প্রায় 18-19 ইনিংস পরে একটা 50, এবং শেষ ম্যাচে তো সেঞ্চুরি করে ফেললেন। সো এই যে ওভারঅল পারফরমেন্সটা, এটার মধ্যে কিন্তু একটা ম্যাচিউরিটির ছাপ আমরা দেখতে পাই। নাজমুল হোসেন শান্ত তিনি বাংলাদেশের ওডিআই টিমের ক্যাপ্টেন ছিলেন, 3 ফরম্যাটেরই ক্যাপ্টেন ছিলেন একটা সময়, এবং 2023 সেই বছরটা তার খুব ভালো গিয়েছে। 24 সালেও তিনি মোটামুটি রানের মধ্যেই ছিলেন। তবে এই যে ক্যাপ্টেন্সিটা হারানো, 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সিটা হারিয়ে তিনি এখন শুধুমাত্র বাংলাদেশের ওডিআই সেট আপে ভাইস ক্যাপ্টেন হিসাবে আছেন, টেস্টে ক্যাপ্টেন হিসাবে আছেন, এই বিষয়গুলো মাথায় রেখেই রিসেন্টলি তার কিন্তু অনেক কাজ করতে হয়েছে। এবং এই যে ফর্মে ফেরার যে ব্যাপারটা, এটার মধ্যে কিন্তু প্রচুর ম্যাচুরিটির ছাপ আমরা দেখতে পেরেছি। ফর এক্সাম্পল, নাজমুল শান্তর যে ফেভারিট শট পুল, সেটা কিন্তু তিনি হাওয়ায় ভাসিয়ে খেলেন না। তার একটা স্বাভাবিক খেলার ধরন রয়েছে। পুল খেলার সময় তিনি ব্যাটটার ফেসটা এমনভাবে ঘুরিয়ে দেন যেন বলটা নিচের দিকে নেমে আসে, এবং সাধারণত আপনি দেখবেন যে স্কোয়ার লেগ দিয়ে বা ব্যাক অফ দ্য স্কোয়ার ওই অঞ্চলগুলো দিয়ে তিনি পুলগুলো খেলেন না। তিনি খেলেন মূলত মিড উইকেট কাউ কর্নার দিয়ে তার পুল শট। বেশ নিরাপদ একটা জোন যেখান থেকে তিনি রান পান, এবং নিউজিল্যান্ডের বোলাররা এই উইকেটে গতকাল যে চেষ্টাটা করছিলেন তাকে একটু শর্ট বল দিয়ে ভরকে দেওয়ার, কোনোভাবেই কিন্তু তাকে আটকানো সম্ভব হয়নি। তার পুল শটগুলো খুবই প্রোডাক্টিভ একটা শট হিসেবে তিনি দাঁড় করাতে পেরেছেন গতকাল। এছাড়া আরও কিছু শট, স্ট্রেট ড্রাইভ বা অফ ড্রাইভ, সেই জায়গাগুলো দিয়ে তিনি যখন শটগুলো খেলেছেন, ফুল লেন্থের বলগুলোতে নাজমুল শান্ত সাধারণত তিনি যখন এই স্ট্রেট শটগুলো খেলেন একটু হাওয়ায় ভেসে যায়, তার পায়ের ব্যালেন্সটার কারণেই হোক কিংবা তার টেকনিকের কারণেই হোক। তবে গতকাল তিনি সেই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু দারুণভাবে করেছেন। তিনি এনশিওর করেছেন বলটা যেন মাটিতে নামিয়ে তিনি ড্রাইভগুলো খেলতে পারেন, সেগুলোও খেলেছেন। আর যখন দেখেছেন মিড অফ মিডন উপরের দিকে আছে, তখনও কিন্তু সুযোগ বুঝে ওভার দ্য টপ কিছু স্ট্রেট শটও তার কাছ থেকে আমরা দেখেছি। নাজমুল শান্তর কাভার ড্রাইভ বরাবরই দারুণ, এবং সেখানে খুব ভালো ব্যালেন্স রেখে তিনি করতে পারেন। সেই কাভার ড্রাইভগুলো তিনি খেলেছেন, অর্থাৎ ওভার দ্য টপ, অন দ্য গ্রাউন্ড, এই দুই জায়গার মধ্যে কিন্তু তিনি ড্রাইভগুলো দারুণ খেলেছেন, অফ সাইডে এবং সোজাসুজি। আর পুল শটগুলোকে তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন নিউজিল্যান্ডের ওই পেস বোলারদের বিরুদ্ধে। তো সব কিছু মিলিয়ে এটা একটা ওয়েল কম্পাইলড, ওয়েল ম্যানেজড একটা ইনিংস ছিল। একটা সময় কিন্তু আমরা দেখছিলাম নাজমুল যখন 50টা করেছিলেন, তখনও কিন্তু তিনি প্রায় 70-এর উপর বল খেলে তার 50 রান করেছেন। মনে হচ্ছিল যে ধীর গতিতে খেলছেন, উইকেটের ধরনটাই বা কেমন, অ্যাক্সেলারেটটা তিনি করতে পারবেন কিনা। তবে 50 থেকে 100-তে পৌঁছাতে তিনি যে ধরনের অ্যাক্সেলারেশনটা করেছেন সেটা কিন্তু দেখার মতো ছিল। এবং হঠাৎ করে তিনি আক্রমণ করা শুরু করলেন, সিঙ্গলস ডাবলস তো তিনি বরাবরই নিতে পারেন। এবং এই ধরনের তাপের মধ্যে, এই ধরনের হিউমিড হট কন্ডিশনের মধ্যে বাংলাদেশের যদি এই মুহূর্তে কিছু ক্রিকেটাররা থাকেন যারা সুপ্রিম লেভেলের ফিটনেস ধরে রেখে এই কন্ডিশনগুলোকেও কাভার আপ করতে পারেন, তাদের মধ্যে ডেফিনেটলি অন্যতম নাজমুল হোসেন শান্ত। তার ফিটনেসকে আপনার প্রশংসা দিতে হবে। রানিং বিটুইন দ্য উইকেটসে কোনো ধরনের ছাড় তিনি দেননি, এবং সেই সাথে পুরো লম্বা সময় ব্যাটিং করে একটা সেঞ্চুরি করেছেন এই ধরনের উইকেটে, যেখানে কিনা ব্যাটারদের আসলে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোটা খুবই কঠিন একটা ব্যাপার, কনসেন্ট্রেশন ঠিক রেখে। ইনিংসটা তিনি শেষ করতে পারেননি, শেষ পর্যন্ত টিকতে পারেননি, সেটা একটা ভিন্ন কথা। তবে তার এই সেঞ্চুরিটা মহামূল্যবান ছিল তার নিজের জন্য এবং বাংলাদেশের জন্য তো বটেই। ম্যাচ জেতানো ইনিংস খেলাটা প্রয়োজন, এবং সেই জায়গাটায় নাজমুল হোসেন শান্ত গতকাল দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছেন। ওভারঅল আমরা যদি এখন শান্তর ক্যারিয়ার দিকে তাকাই, সেখানে তার ওয়ানডে ক্যারিয়ার অ্যাভারেজটা 32-এর ঘরে রয়েছে, সেটাকে ডেফিনেটলি উন্নীত করার সুযোগ তার সামনে আছে। এবং আপনি চিন্তা করে দেখেন যে গত 18টা ইনিংসে নিউজিল্যান্ডের সঙ্গে এই সিরিজের আগ পর্যন্ত তিনি রানের মধ্যে ছিলেন না, তারপরেও কিন্তু তার অ্যাভারেজটা 32-র ওপরে রয়েছে, উইচ
proves that he is a consistent batter in one day format এবং বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট একজন ব্যাটার হতে চলেছেন কারেন্ট ফরম্যাটে, কারেন্ট কনটেক্সটে এবং সেই সাথে ভবিষ্যতের জন্য। এবং নাজমুল শান্তকে নিয়ে আরও একটা বিষয়ে আসলে উল্লেখ না করলেই নয়, তিনি আসলে এনজয় যখন করেন খেলাটা, তার ফোকাসটা যখন তিনি ধরে রাখেন, তখন কিন্তু তিনি বাংলাদেশের বেস্ট টপ অর্ডার ব্যাটারদের মধ্যে একজন এই মুহূর্তে। এবং তার যেই ভার্সিটিলিটিটা রয়েছে, তিনি আসলে ওপেনও করতে পারেন, চাইলে তিনেও ব্যাট করতে পারেন, চারেও ব্যাট করতে পারেন, এই যে ফ্লেক্সিবিলিটিটা তিনি দলকে দিচ্ছেন, সেটাও কিন্তু খুব দারুণ একটা ব্যাপার বাংলাদেশ টিমের জন্য। বাংলাদেশের ভবিষ্যৎ যেই লিডারশিপ কোরটা রয়েছে তার মধ্যে নাজমুল হোসেন শান্ত অন্যতম, এবং আমরা আশা করব এটা যেন তার মাত্র শুরুটা হয়, এখান থেকে যেন তার কনসিস্টেন্সিটা তিনি ক্যারি ওভার করে নিয়ে যেতে পারেন আগামী সিরিজগুলোতে। টেস্ট সিরিজে তিনি আবারও ফিরবেন বাংলাদেশের ক্যাপ্টেন হয়ে, পাকিস্তান সিরিজের তাকে আমরা আবারও দেখতে পাবো, এবং আশা করব যে তিনি এই বছরটা দারুণভাবে কাটিয়ে দিক। বাংলাদেশের সামনের বছরে যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা আছে, সেখানে তিনি যেন বাংলাদেশকে ব্যাট হাতে অন্তত দারুণভাবে নেতৃত্বটা দিতে পারেন, সেই আশাই আমরা করতে পারি। এবং এরই সাথে নাজমুল হোসেন শান্তর কাছ থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো আমরা দেখতে পাই, সেটাও কিন্তু আমাদের আসলে মাথায় রাখা দরকার। কারণ খুব সহজেই আমরা কাউকে জাস্ট ছুঁড়ে ফেলে দিলাম, তার কিছু দিনের পারফরমেন্স খারাপ হয়ে গেলে তাকে লর্ড বলে ফেললাম, এই বিষয়গুলো থেকে আমরা পরিহার করতে চাই নিজেদেরকে। এবং নাজমুল শান্তদের এই পারফরমেন্স আমাদেরকে এনকারেজ করবে দলকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং ভবিষ্যতেও আমরা যেন এই ধরনের ব্যাটারদের উপর ট্রাস্টটা রাখতে পারি, সেই জায়গাটার মধ্যেই আসলে ব্যাটারদের কাজ করা দরকার। তারা কনসিস্টেন্টলি যদি রান তুলতে পারেন, বাংলাদেশকে যদি তারা রেগুলারলি ম্যাচ জেতাতে পারেন, কন্ডিশনের সঙ্গে যদি তারা অ্যাডজাস্ট করে নিতে পারেন, তাহলেই কিন্তু তাদের পারফরমেন্স ভালো হবে, দলের পারফরমেন্স ভালো হবে, এবং দর্শকদের যে চাহিদা বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে, যে গুড ব্র্যান্ড অফ ওয়ান ডে ক্রিকেট, সেই বিষয়টা যেন তারা ঠিকঠাকভাবে দেখিয়ে যেতে পারেন। কংগ্রাচুলেশনস টু নাজমুল শান্ত ফর হিজ ব্রিলিয়ান্ট সেঞ্চুরি। আমরা খুবই এনজয় করেছি ব্যাপারটা, এবং আশা করব এই ধরনের বড় বড় নক তিনি ছাড়াও তার থেকে ইন্সপায়ার্ড হয়ে বাদবাকিরাও যেন এই কাজটার মধ্যে ঢুকে যেতে পারেন, তারাও যেন কনসিস্টেন্টলি রানের মধ্যে থাকতে পারেন, সেই আশাই করতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।